শেষ হয়েছে তোলা? জি স্যার। এইগুলা সব কি বন্ড বলতো? এই মলিকুলগুলোর মধ্যে সবগুলাতে কি ধরনের বন্ডিং আছে? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। এগুলা সব ডিসক্রিট মলিকিউল, মানে ইন্ডিভিজুয়াল মলিকিউল এরা। হ্যাঁ, ছোট ছোট স্মল মলিকিউল, সিম্পল কোভ্যালেন্ট মলিকিউলও বলি আমরা এদেরকে। এটা ইন্ডিভিজুয়াল একটা মলিকিউলের এক একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে? ডিসক্রিট বন্ডটা সেটাকে অনেক সময় ইন্ট্রামলিকুলার কোভ্যালেন্ট বন্ডও বলি। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রা নট ইন্টার। আর এই মলিকুল, ওয়াটার একটা মলিকুল আরেকটা ওয়াটার মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে বলা হয় অনেক সময় ইন্টারমলিকুলার। তো আমরা আপাতত এখানে এই জিনিসটা পড়বো যে কোভ্যালেন্ট বন্ড এইগুলা নিয়ে, কি মানে বন্ডিংটা এই মলিকুলটার ভিতরে কি ধরনের বন্ড এক্সিস্ট করতেছে সেটা নিয়ে পড়তেছে এখন। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তোমরা যদি চাও আমি আর একটা দুইটা সলভ করে দিতে পারি। তোমরা একটা বললে আমি হয়তো দেখাই দিতে পারি। এই 15টার মধ্যে একটা মলিকুল বলো যেটা তোমরা জানতে চাও, ডট এন্ড ক্রস ডায়াগ্রাম। তো আমি সেটা দেখাই দিলে কিভাবে সলভ করবা সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারো। বলতে পারো কেউ একজন যে আরেকটা আমি করাই দিতে চাই? একটা এক্সাম্পল বলো এখান থেকে যেটা তোমরা সলভ করতে চাও। 11 11টা ছিল কি বলা হয়? ইথেন থাইল। কম্পাউন্ডটার নাম কি বললাম? কয়টা কার্বন আছে? দুইটা। OH এর পরিবর্তে AOH, থাইল, SH। হ্যাঁ, তো এটা কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? আমিও আমাকে বলো কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। 4টা। তাহলে ও কার্বন শেয়ার করবে কয়টা বলো তো ইলেকট্রন? 4টা। কারণ 4টা শর্ট আছে। নন মেটাল এটা শেয়ার করবে 4টে ইলেকট্রন, শেয়ার করলে 8টা হচ্ছে। এই জন্য এই কার্বন দেখো 4টা শেয়ার করতেছে। হ্যাঁ, আবার এই কার্বনের কয়টা শেয়ার করবে? দেখো তো বুঝতে পারছো নাকি? সালফার আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? Sulfur outer shell contains how many electron? 6. তাহলে সালফার কয়টা শেয়ার করবে? 6 ইলেকট্রন থাকলে কয়টা শর্টেজ আছে? 2টা। দ্যাটস ওয়াই সালফার উইল শেয়ার হিয়ার 2 ইলেকট্রন। এই সবাই কি বুঝতে পারছো নাকি? কথাই বলে না এরা।
আচ্ছা, এইগুলা তো পড়লাম নর্মাল কোভ্যালেন্ট বন্ড ডট এন্ড ক্রস ডায়াগ্রাম। এখন আমি কিছু এক্সেপশন পড়াচ্ছি, এক্সেপশন টু অক্টেট রুল। কিছু কোভ্যালেন্ট সাবস্টেন্স আছে, দে আর এক্সেপশন। হ্যাঁ, এক্সেপশন টু অক্টেট রুল। তার মধ্যে দেখো একটা আছে কিছু অক্টেট রুল, মানে কি তোমরা আগে যেটা পড়ছো কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য ডট এন্ড ক্রস ডায়াগ্রামে কয়টা লাগতো, যেগুলো আগে দেখালাম সবগুলাতেই দেখবা আউটার শেলে 8টা ইলেকট্রন লাগবে স্টেবল হওয়ার জন্য শেয়ার করার পরে। কিন্তু এখন যেগুলা দেখবা সেগুলা দেখবা এক্সেপশন। এই যে কম্পাউন্ডস উইথ অড নাম্বার অফ ইলেকট্রন, এখানে দেখো নাইট্রোজেনে এই ইলেকট্রনটা একটা ইলেকট্রন আছে আনপেয়ার, নাইট্রোজেন মনোঅক্সাইডে এইভাবে থাকে। এই একটা কম্পাউন্ডের মধ্যে যদি অড নাম্বার অফ ইলেকট্রন, মানে কি যদি একটা ইলেকট্রন আনপেয়ার্ড থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে এই নাইট্রোজেনে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন, দিস কাইন্ড অফ স্পেসিস আর কল্ড হোয়াট, ফ্রি রেডিক্যাল বলি আমরা। এদেরকে কি নামে ডাকি, ফ্রি রেডিক্যাল, which are very reactive species. কি লিখছি আমি, এক্সেপশন টু অক্টেট রুল। এখন দেখো এখানে অক্সিজেন আউটার শেলে 8 ইলেকট্রন প্রেজেন্ট টোটাল আফটার ফর্মেশন অফ কোভ্যালেন্ট বন্ড, কিন্তু নাইট্রোজেন আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন আছে আফটার ফর্মেশন অফ কোভ্যালেন্ট বন্ড, এখানে কয়টা ইলেকট্রন আছে। এটাকে যদি লাইন ডায়াগ্রাম দিয়ে লেখো, দেখো এরকম। এই যে এই ইলেকট্রনটা কেমনে আছে বলো তো, আনপেয়ার্ড, অড নাম্বার অফ ইলেকট্রন, এটা আনপেয়ার্ড ইলেকট্রন বলে। কোন একটা স্পেসিসে যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, দেন দে আর কল্ড ফ্রি রেডিক্যাল। এদেরকে কি নামে ডাকি আমরা, ফ্রি রেডিক্যাল স্পেসিস হুইচ কন্টেইন অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন। কোন স্পেসিসে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি নামে ডাকবো, ফ্রি রেডিক্যাল, আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। তাহলে এটা কি একটা এক্সেপশন। এখানেও দেখো এই নাইট্রোজেনও এখন খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা থাকার জন্য এটা একটা আনপেয়ার্ড হয়ে গেছে, 7টা ইলেকট্রন আছে। নরমালি থাকার কথা কি অল পেয়ার্ড থাকার কথা এবং 8টা থাকার কথা, কিন্তু নাইট্রোজেন দেখো 5টা ইলেকট্রনের 2টা এখানে শেয়ার করছে, 2টা এই পাশে শেয়ার করছে নিজেই, এখানে অক্সিজেন একটাও শেয়ার করে নাই। এই সিচুয়েশনটা পরে আমরা পড়বো, এই যে এই সিচুয়েশনটা নাইট্রোজেন অক্সিজেন শেয়ার করছে ইলেকট্রন, কিন্তু অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করে নাই। এই সিচুয়েশনটাকে আমরা বলবো পরে ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড, কিন্তু সেই স্টেপটা পরে। এখানে এই ইলেকট্রনটার জন্য এটা কি হয়ে যাচ্ছে বলতো, এটা কি হিসেবে কাজ করবে, ফ্রি রেডিক্যাল হুইচ আর ভেরি ভেরি রিঅ্যাক্টিভ স্পেসিস। তার মানে এটা কি এক্সেপশন, কার থেকে এক্সেপশন বলতো, অক্টেট রুল থেকে। আবার সবাইকে এটা বুঝতে পারছো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? जी सर। তো এই যে যে দুইটা কম্পাউন্ড দেখালাম, এই দুইটাই কিন্তু এক্সেপশন, এর বাইরে তোমাকে মনে রাখার দরকার নাই। আমি যেগুলা বলতেছি সেইগুলাই খালি জানার চেষ্টা করবা। এটাকেও যদি লাইন ডায়াগ্রাম দিয়ে লেখে, পরে আমরা দেখব এই যে এই দুটো ইলেকট্রন যদি একজনই দেয় তখন এটাকে অ্যারো দ্বারা লেখে, এটাকে বলে ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড। পরে আমরা পড়বো। এখানে অক্সিজেন একটাও শেয়ার করে না বলে অক্সিজেনের ঘাড়ের উপর আমরা 6টা ইলেকট্রন দিয়ে দিব। এই হলো সিচুয়েশনটা কার বলতো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের। এটা হচ্ছে লাইন ডায়াগ্রামটা দেখালাম। দিস অ্যারো রিপ্রেজেন্টস যে একজনই দুটো ইলেকট্রন শেয়ার করলে। নরমাল ফেনোমেনা কি বলতো, নাইট্রোজেন উইল শেয়ার ওয়ান ইলেকট্রন, অক্সিজেন উইল শেয়ার, এইভাবে কিন্তু এই ডাবল বন্ডটা হয়েছে, কোভ্যালেন্ট বন্ডটা। কিন্তু দিস বন্ড ইজ হোয়াট কাইন্ড অফ বন্ড, ড্যাটিভ। আমি এখনো এটা পড়াই নাই, এই ড্যাটিভ বন্ডটা। আমি এখানে কোন ফ্যাক্টরটা নিয়ে কথা বলতেছি, যে এই স্পেসিসটার মধ্যে একটা কি আছে বলতো,
সরি কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, এই তোমরা কি শুনতে পাচ্ছ আবার? Yes, sir. তাহলে এইগুলো বলতো, এগুলো হচ্ছে এক্সেপশন। এখন আরেকটা এক্সেপশনে চলে যাব, সেটা হচ্ছে কিছু কিছু স্পেসিস আছে যাদের ইলেকট্রন পেয়ার থাকার কথা 8টা, কিন্তু দেখো আছে এখানে আছে 4টা, তার মানে 2 পেয়ার অফ ইলেকট্রন শর্টেজ আছে। এটাই বোরন ট্রাইফ্লোরাইড, এটা একটা কম্পাউন্ড। এখানে এই বোরন অ্যাটমটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কেন? এই কম্পাউন্ডের মধ্যে কি আছে বলতো, বোরনের আউটার শেলে 3টে ইলেকট্রন ছিল আর 3টে শেয়ার করছে, তাহলে টোটাল ইলেকট্রন আছে এখন 6টা। এই ধরনের সিচুয়েশনটাকে বোরন অ্যাটম গুলাকে আমরা বলবো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইনকমপ্লিট অক্টেট বলবো একে। এই কম্পাউন্ডটাকেও বলা যায় ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পেসিস। যদিও দেখো ক্লোরিন কিংবা ফ্লোরিন সেন্ট্রাল অ্যাটম না, যেটা সারাউন্ডিং অ্যাটম, এদের লোন পেয়ার আছে। কিন্তু একটা মিনিট, এইখানে দেখো এগুলাকে বলা হয় কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম। এগুলোকে অনেক সময় আমরা ইনকমপ্লিট অক্টেটও বলি। তার মানে ওর এই অ্যাটমটার বোরনের আরো কটা ইলেকট্রন নেওয়ার অ্যাবিলিটি আছে অক্টেট হওয়ার জন্য। ও আরো দুইটা ইলেকট্রন নিতে পারবে, এ পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টরও। ও আরো কটা ঠিক একই রকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডও তাই, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অ্যালুমিনিয়াম কটা ইলেকট্রন থাকে? 3টা আউটার শেলে। ও তিনটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে। তো এটা মনে আছে কি কারণে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে? এটা পোলারাইজেশন হয়েছে। এল হাই চার্জ স্মল রেডিয়াসের জন্য ও কাকে পোলারাইজ করছে বলতো? ক্লোরাইড কে। আয়নিক না হয়ে এখন এতইখানি পোলারাইজ করছে, এটা কি হয়ে গেছে? মলিকুলটাই কোন ধরনের সাবস্টেন্স হয়ে গেছে বলতো? ক্যালসিয়াম আয়নের পোলারাইজিং পাওয়ারের জন্য মলিকুলটাই এখন কোভ্যালেন্ট সাবস্টেন্স হয়ে গেছে। তো এই যে কোভ্যালেন্ট যে হলো, ডট এন্ড ক্রস ডায়াগ্রামে দেখো অ্যালুমিনিয়ামের সারাউন্ডিং এ 3টে ইলেকট্রন থাকে, ওই 3টে ইলেকট্রন দ্বারা ও 3টা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে। তার মানে আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন আছে? 6টা। ওর থাকার কথা কয়টা আছে? মানে কয়টা থাকলে একটা কম্পাউন্ডে একটা অ্যাটম অক্টেট স্ট্যাবিলিটি পায়? 8টা, কিন্তু আছে কয়টা? 6টা। তার মানে ও আরো 2টা ইলেকট্রন নেওয়ার অ্যাবিলিটি রাখে। ও আরো কয়টা ইলেকট্রন নেওয়ার অ্যাবিলিটি রাখে? 2টা। সবাই একটু এই কথাগুলো একটু লিখে রাখো। স্যার একটু আবার রিপিট করবেন? কোনটা রিপিট করবো বলো তো, কোন জায়গাটায়? যে অ্যালুমিনিয়ামের কয়টা লাগবে এই পার্টটা। অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে বলো তো? থাকে কয়টা? কোন গ্রুপের এলিমেন্ট? 3। গ্রুপ 3 এর এলিমেন্ট। গ্রুপ 3 এলিমেন্ট কি করে বলো তো? এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করছে? অ্যালুমিনিয়াম তার 3টে ইলেকট্রনই 3টা ক্লোরিনের সাথে শেয়ার করছে। এখন ক্লোরিন অক্টেট হয়ে গেছে, ক্লোরিন আউটার শেলে 8টা ইলেকট্রন আছে, কিন্তু কোন অ্যাটমটা এখনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে অক্টেট হয় নাই? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তার মানে আরো কয়টা ইলেকট্রন নেওয়ার অ্যাবিলিটি রাখে? 2টা। 2টা না? হ্যাঁ, স্যার জি স্যার। 6টা আছে, তার মানে আরো কয়টা নেওয়ার অ্যাবিলিটি আছে ওর? 2টা। 2টা। এই যে সিচুয়েশনটা, তার মানে কি ও ইলেকট্রন রিচ নাকি ইলেকট্রন ডেফিসিয়েন্ট? ডেফিসিয়েন্ট। এই জন্য এই কম্পাউন্ড গুলাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পেসিস কিংবা কম্পাউন্ড কিংবা অ্যাটম বলবা। অ্যাটম বললে অ্যালুমিনিয়ামটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর স্পেসিসও বলে অনেক সময়। এদেরকে অনেক সময় আমরা ইনকমপ্লিট অক্টেটও বলি।
মানে অ্যালুমিনিয়ামের আউটার শেলে থাকার কথা ছিল 8টা কিন্তু আছে 6টা। বোরনে আউটার শেলে থাকার কথা ছিল 8টা, থাকতেছে 6টা। তার মানে এরা ইনকমপ্লিট, কিন্তু এরা আরো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি রাখে। হয়তো একসময় এরা নিয়ে স্টেবল হইতেও পারে, মানে এরা এই ফর্মেও থাকে, আবার আরো 2টা ইলেকট্রন নিয়েও আবার অক্টেট হতে পারবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওই যে পোলারাইজেশনের পার্টটা একটু বলতে পারবেন যে কেন আয়নিক না হয়ে কোভালেন্ট হয়ে গেল? আবার ওই যে একই জায়গায় তোমরা দৌড়াচ্ছ। এইখানে অ্যালুমিনিয়ামের কি বেশি? এটার কি 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 পাওয়ারটা বেশি বলো তো? পোলারাইজিং পাওয়ার কম না বেশি? বেশি, কারণ বেশি চার্জ। আর রেডিয়াসটা এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কার? অ্যালুমিনিয়ামের। তো ওর কোন পাওয়ারটা, এই যে চার্জ ডেনসিটি বলা হয় এটাকে, চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি কার? অ্যালুমিনিয়াম আয়নের না? জি স্যার। এই এই সিচুয়েশনটা থাকলে ও কাকে ডিস্টর্ট বেশি করতে পারবে? ক্লোরাইড আয়নকে। তাহলে ক্লোরাইডকে এতই ডিস্টর্ট করছে যে ও ইলেকট্রন আর দেওয়ার মধ্যে নাই। ওটা কি করে ফেলাইছে বলো তো? শেয়ারিং এ ফুল শেয়ারিং হয়ে গেছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার 50% ক্রস করে ফেলাইছে। আমরা এই কিছুক্ষণ পরেই তোমার একটা টপিকস পড়বো ইলেকট্রোনেগেটিভিটি, তখন তোমরা আরো একটা ক্লিয়ার আইডিয়া পাবা। কিন্তু এখন যেটা লজিক যেটা দিয়ে আমি বুঝাচ্ছি সেটা আয়নিক কম্পাউন্ডের লজিক দিয়ে বুঝাচ্ছি। যদিও এটা পড়াচ্ছিলাম কোভ্যালেন্ট বন্ডিং এ, এটা হওয়ার কথা ছিল আয়নিক, কিন্তু বিকজ অফ হাই চার্জ ডেন্সিটি, বিকজ অফ হাই পোলারাইজিং পাওয়ার অফ অ্যালুমিনিয়াম আয়ন, এটা কি হয়ে যাচ্ছে আর বলতো? আয়নিক ক্যারেক্টার 50%-এর চেয়েও কমে যাচ্ছে। ফলে এটাকে আর তখন আর আয়নিক বলতে পারতেছি না, এটাকে কি বলতেছি আমরা? কোভ্যালেন্ট সাবস্টেন্স। মানে এখানে কি হয়ে যাচ্ছে বলতো? এটা হওয়া উচিত ছিল Al3+ আর Cl-, 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 না হয়ে এটা কি হয়ে যাচ্ছে বলতো? ফুল কোভ্যালেন্টই হয়ে যাচ্ছে, কারণ ক্লোরিনকে আর অ্যালুমিনিয়াম ইলেকট্রন দেয় না। ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম কি করে বলতো? ইলেকট্রন শেয়ার করতেছে। কি করতেছে বলতো? শেয়ার। বেরিলিয়াম আমার কথা কি? ক্লোরাইডেরও একই মানে পোলারাইজেশন বেশি হ্যাঁ, দেখে। বেরিলিয়াম ক্লোরাইড এক্স্যাক্টলি, বেরিলিয়াম 2+ না, অনেক ছোট আর 2+ চার্জ। জি স্যার। এই জন্য বিকজ অফ হাই চার্জ ডেন্সিটি ওটা কি করে ফেলাচ্ছে? শেপটাকে ডিস্টর্টেড করে ফেলাচ্ছে। জি স্যার, বুঝেছি। আর তারপরে তুমি আরেকটু পরে এইগুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি এখন ওই যে পোলার বন্ড, ইলেকট্রোনেগেটিভিটি, পোলার মলিকিউল, এই কথা নিয়ে কিছু কথা বলি নেই, বুঝছো? সবাইকে এইটুকু লেখা শেষ হয়েছে? আমি কি স্লাইড চেঞ্জ করব? তোমরা সবাই কি শুনতে পাচ্ছ আমি কি পড়াচ্ছি? কেবল বলো তো। কোভ্যালেন্ট বন্ডিং এর এক্সেপশন পড়াচ্ছে এখন, যে কোনগুলায় অক্টেট রুল ফলো হয় নাই। এটা হচ্ছে কিভাবে আছে? এটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এরা কি হিসেবে কাজ করে? ফ্রি রেডিক্যাল, এবং দে আর ভেরি ভেরি রিঅ্যাক্টিভ স্পেসিস। যে কোনো একটা স্পেসিসে যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেই স্পেসিস গুলাকে আমরা কি বলি বলতো? ফ্রি রেডিক্যাল বলি, হুইচ আর ভেরি রিঅ্যাক্টিভ। আমি দুইটা एग्जांपल দিছি, একটা হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড, আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কি? বেরিলিয়াম ক্লোরাইড। এটা কি হয়েছে বলতো? এখানেও ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু ইলেকট্রন শেয়ার যেহেতু বেরিলিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, দুইটা ইলেকট্রন শেয়ার করছে, টোটাল 4টা ইলেকট্রন হয়ে গেছে। কিন্তু নরমাল রুল কি অক্টেট হওয়ার জন্য 8টা লাগে, তার মানে ওর 4টা ইলেকট্রন শর্ট আছে। 2 লোন পেয়ার ও আরো নিতেও পারবে স্টেবল হওয়ার জন্য, কিন্তু এই ফর্মেও সে এক্সিস্ট করে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড, বোরন ট্রাইফ্লোরাইড। এই বোরন ট্রাইফ্লোরাইডও তাই। এখানে 3টে ইলেকট্রন আছে আউটার শেলে, 3টে বন্ড ফর্ম করছে, 6টা ইলেকট্রন আছে। কিন্তু মনে রাখবা ফ্লোরিন কিন্তু ইলেকট্রন দিয়েছে। এখানে ফ্লোরিন নিয়ে কথা বলতেছি না, আমরা কাকে নিয়ে কথা বলতেছি বলতো? সেন্ট্রাল অ্যাটম। এখানে যেমন সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বেরিলিয়াম, এখানে হচ্ছে বোরন, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। সেন্ট্রাল অ্যাটম মানেই হচ্ছে মাঝখানে যেটা থাকতেছে
কিংবা এই যে এখানে মাঝখানে যেটা থাকছে সেটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম বলি। একটা মলিকুলের মধ্যে অনেকগুলি সেন্ট্রাল অ্যাটম থাকতে পারে। সবার কি শেষ? আমি একটু পাল্টাবো। Yes, sir. এটার এই যে ডটেড লাইনগুলো না তুললেও হবে। হ্যাঁ, যে এখানে দেখো PCl5 এ এর উপরটাই লিখলাম, এইভাবে লেখা যায় আর কি। তো এই PCl5 এ সেন্ট্রাল অ্যাটম কে বলো তো? Phosphorus. আচ্ছা, ফসফরাস সেন্ট্রাল অ্যাটম। ওর দেখো তো কয়টা ইলেকট্রন আছে সারাউন্ডিং এ এখন? বন্ড ফর্ম করার পরে ফসফরাসে এখন সারাউন্ডিং এ কয়টা ইলেকট্রন আছে? 10টা। 10টা। নিয়ম কি ছিল? আগে কি পড়ছিলা? বাকি সবাই কি বসে সঙ্গ হয়ে বসে আসতো? কোনো কথা বলো না, জাস্ট খালি জুমের অ্যাকাউন্টটা ওপেন করে বসে থাকলে হবে? নানজিবা, শুনতে পাচ্ছ তুমি? Yes, sir. Yes, sir. বলো। আমি জিজ্ঞেস করছি ফসফরাস কি মানে Sir, যে আপনি নরমাল আটটা করে ফেনোমেনন থাকার ফলো কথা করছে? হ্যাঁ, কি বলো? আমি কিচ্ছু বুঝতেছি না। আজকে 8টা 8টা থাকার কথা ছিল, কিন্তু আগে আছে কয়টা 8টা এখন করে দেখো? থাকার কথা ছিল ইলেকট্রনস। কিন্তু এখানে আছে কয়টা এখন ফসফরাসে? 10টা। এই যে যে একটা সিচুয়েশন, যেমন এখানে দেখো SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এটায় ইলেকট্রন আছে কয়টা এখন সারাউন্ডিং এ? 12টা। ব্রোমিনেট দেখো, ব্রোমিন পেন্টাফ্লোরাইড, এখানে ইলেকট্রন আছে লোন পেয়ার, এটা হচ্ছে লোন পেয়ার, 10 আর 2 12, 12টা ইলেকট্রন আছে। তো এই যে যে সিচুয়েশন গুলা, এগুলাকে বলা হয় এক্সপান্ডেড অক্টেট। এদেরকে আমরা কি নামে ডাকি? এগুলো হচ্ছে এক্সেপশন, মানে 8টার চাইতে বেশি ইলেকট্রন থাকে যাদের, তাদেরকে আমরা কি বলবো? এক্সপান্ডেড অক্টেট। এই অ্যাটম গুলাকে বলে এক্সপান্ডেড অক্টেট অ্যাটম। তার মানে ওরা 8টার চাইতে বেশি ইলেকট্রন নিজের কাছে অ্যাকোমোডেট করতে পারে। এরা কারা পারে? কোন অ্যাটম গুলা? যাদেরই মানে ডি অরবিটাল এমটি থাকে। যেমন তোমরা যেমন ধরে শুনতেছো এখানে কি ফসফরাস পারতেছে, কারণ ফসফরাসে কি আছে? ইলেকট্রন কনফিগারেশনটা কি? ফসফরাসের অ্যাবিলিটি আছে কি? 1s2 2s2 2p6 3s2 3p3 and 3d0। তার মানে ওদের কি আছে? 3d অরবিটালটা এমটি আছে। এটা হচ্ছে কার ইলেকট্রন কনফিগারেশন আঁকলাম? ফসফরাস 15। কিন্তু যদি নাইট্রোজেন দিতাম, নাইট্রোজেন ক্যান নট ফর্ম NCl5। নাইট্রোজেন কি করতে পারে না? NCl5 ফর্ম করতে পারে না। তার কারণটা হচ্ছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। তার মানে কি 1s2 2s2 2p3। তাহলে এটা এখানে কি 2d আছে? 2d অরবিটালই নাই, তার মানে 2d0 হইতে পারবে না, এমটি অরবিটাল নাই। তার জন্য কি হতে পারে না? নাইট্রোজেন ক্যানট ফর্ম NCl5। কিন্তু কে পারে? ফসফরাস পারে। কন্ডিশনটা কি? যে এটা সেন্ট্রাল অ্যাটমস হ্যাভ এমটি ডি অরবিটালস দ্যাট আর এবল টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস। এই ডি অরবিটালটা এমটি থাকাতে, 3d0 থাকাতে থার্ড এনার্জি লেভেলে যারা আছে তারা সবাই পারবে। সবাই কি আমার কথা বুঝতেছো আমি কি বললাম? যেই এলিমেন্ট গুলার ডি অরবিটাল থাকে এমটি, তারাই কি করতে পারে বলতো? এরকম এক্সপান্ডেড অক্টেট হওয়ার অ্যাবিলিটি রাখে। যেমন ফসফরাস পারবে, সালফার পারবে, ক্লোরিন পারবে, কিন্তু ফ্লোরিন নিজে কিন্তু পারবে না।
কারণ ফ্লোরিনে কয়টা সাবশেল আছে? দুইটা, 2s আর 2p, 2d is absent. এটা একটু তুলে নাও। নো, থার্ড শেল যে 18 ইলেকট্রন থাকে সেই কনসেপ্ট না ভাইরুস। মেইন ব্যাপারটা হচ্ছে ডি অরবিটালটা এমটি থাকতে হবে, 3d আছে বলে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ 3d অরবিটাল হুইচ ওয়ার এমটি। যেমন ধরো ট্রানজিশন মেটাল গুলা নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি না, আমরা খালি কোনটা নিয়ে বলতেছি বলতো, যে যারা নন মেটাল দেখবা যে ফসফরাস, পিরিয়ড 3 এলিমেন্ট মেইনলি ফোকাস করবা, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের সবারই কি আছে? 3d জিরো আছে সবারই। 3d অরবিটাল এমটি থাকার জন্য এই ধরনের বন্ডিং ওরা মানে অ্যাবিলিটি রাখে বন্ডিং করার। এই কনসেপ্টটা আরেকটু ভালো বুঝতে হয় যদি আমি হাইব্রিডাইজেশনটা বুঝাইতে পারতাম, কিন্তু এডেক্সেল হাইব্রিডাইজেশনটা এখনো বন্ধ রাখছে, সিলেবাসে দেয় নাই। এটা লেখা শেষ হয়েছে সবার? বাসার সামনে রাস্তার কাজ করতেছে, একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। সবাই কি লেখা শেষ করছো? Yes, sir. Yes, sir. তার মানে আমি এখন যা পড়াইলাম সবগুলাই কিন্তু এক্সেপশন। এক্সেপশন নিয়ে আমার একটাই কথা, আমি যে কটা পড়াইলাম শুধু ওই কটাই জানার চেষ্টা করব, এর বাইরেও কোটি কোটি সব তুমি লজিকে আনতে পারবা না। যদি পরীক্ষা আসে তুমি যেন তখন মনে করতে পারো যে স্যার এটা পড়াইছে। সবাই কি বুঝছো? এখন আরো কিছু কম্পাউন্ড আয়নের আমি ডট এন্ড ক্রস ডায়াগ্রাম তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, সালফিউরিক অ্যাসিড যেটা, দেখো সালফারের সারাউন্ডিং এ, যেহেতু সালফার যে থার্ড পিরিয়ডের এলিমেন্ট, 3d অরবিটাল এমটি ছিল, এখন সারাউন্ডিং এ কয়টা ইলেকট্রন আছে দেখো, 1 2 3 4 5 6, তার মানে 12টা ইলেকট্রন আছে এখানে, 12 ইলেকট্রন প্রেজেন্ট এই সালফারের। আর এদের তো লোন পেয়ার গুলা দিলাম না, এদের যদি লোন পেয়ার গুলা দাও, তার মানে এই অ্যাটমটা, সালফার অ্যাটমটা কি ধরনের বলতো? এক্সপান্ডেড অক্টেট। ফসফরিক অ্যাসিডও তাই। এটা হচ্ছে কে বলতো? নাইট্রিক অ্যাসিডে যেহেতু ডেটিভ কোভালেন্ট বন্ড আছে, এজন্য আমি এখনো দেখাচ্ছি না, আমি যখন ডেটিভটা পড়াবো তখন দেখাবো। আচ্ছা, এরপরে আছে তোমাদের যদি বলো সালফার ট্রাইঅক্সাইড।
ফসফরাস অক্সিক্লোরাইড, এটাকে সালফার ট্রাইঅক্সাইড। এটা অনেক সময় ডেটিভ দিয়েও দেখানো যায়। এগুলা যেগুলা দেখাচ্ছি সবারই একটা দেখো এক্সেপশন কি, সেন্ট্রাল অ্যাটম গুলা এগুলা সব এক্সপান্ডেড অক্টেট। সেন্ট্রাল অ্যাটম গুলা কি বলতো? এক্সপান্ডেড অক্টেট। একটু ড্র করে রাখো। এই যে POCl3 দেখো, ফসফরাস, এটা হচ্ছে POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড বলে। এই ফসফরাস আউটার শেলে 5টা থাকে, 5টা ইলেকট্রন দ্বারা 5টা বন্ড ফর্ম করতেছে। অক্সিজেনের সাথে 2টা, এটা 5টা ইলেকট্রন থাকাতে 5টাই ইলেকট্রন বন্ডিং ইনভলভ করছে। হ্যাঁ, এটা ডট এন্ড ক্রস ডায়াগ্রাম এরকম। এটার অল্টারনেটিভ আরেকটাও আছে, কিন্তু এটা পরে আঁকলেও হবে। এখানে দেখো ফসফরাস বাদে বাকি সবাই কিন্তু অক্টেট ফর্মে আছে। খালি ডিফারেন্সটা, পার্থক্যটা কোথায়? ফসফরাসে 8টা জায়গায় 10টা ইলেকট্রন আছে, এক্সপান্ডেড অক্টেট ফসফরাস অ্যাটমটা এখানে। কি ব্যাপার, সব নেটের থেকে বাইরে হয়ে যাচ্ছে কেন? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তাহলে এত কম স্টুডেন্ট কমে যাচ্ছে কেন হঠাৎ করে আবার বাড়তেছে? কি ব্যাপার? স্যার লিংকটা বন্ধ হয়ে গিয়েছিল। কি আজকে নেটওয়ার্কে, আর এই যে বাসার সামনে হচ্ছে রাস্তা রাস্তায় কাঁপতে যায়, আমার খবর করে ছাড়ছে। তোমরা কি লেখা শেষ করছো? আমি কি পাল্টাবো এই স্লাইডটা? ইয়েস স্যার। এটা ই করলাম। হ্যাঁ, আমি কিছু আয়ন দিচ্ছি যেগুলো তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, ডট এন্ড ক্রস ডায়াগ্রাম তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি কয়েকটা আয়ন দিয়ে দিচ্ছি।
এর মধ্যে যদি কোনো একটা চাও আমাকে বললে আমি হয়তো করাই দিতে পারি। একটা বলো, আমি দেখাই দিচ্ছি। স্যার এটাও কি হোমওয়ার্ক? মানে প্র্যাকটিস করবা, তুমি চিন্তা করবা যে এটা কি পারি কিনা। হোমওয়ার্কের মধ্যে একটা আমাকে বলো, আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, বাকিগুলো বাসায় তুমি ট্রাই করবা, চিন্তা করবা যে আমি পারো। তুমি না পারলে আমার কোনো নাই, আমি করে দিব সবগুলা। তুমি একটু চিন্তা করবা যে আমি কিভাবে এটা সলভ করা যেতে পারে। এগুলা সবগুলাতে সেন্ট্রাল অ্যাটমটা তোমার আগে বুঝতে হবে। সেন্ট্রাল অ্যাটম অবশ্যই কে বলো তো? এখানে সালফার, এখানে কার্বন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ফ্লোরিন, ফসফরাস। ঠিক আছে? হোমওয়ার্ক মানে যে তোমার জন্য এই বয়সে আর হোমওয়ার্ক নাই, এই বয়সে হচ্ছে তোমার ট্রাই করাটা, অ্যাকসেপ্ট করা। যেটা পারো নাই রেখে দিবা, যেটা পারো সেটা নিজে নিজে প্র্যাকটিস করবা। আচ্ছা স্যার, ম্যাঙ্গানিজ তো ট্রানজিশন মেটাল, তাহলে ওটা কিভাবে করবো? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ বলো, আমাকে কোনটা করে দিলে তোমাদের জন্য সুবিধা হয় আমাকে বলো। নাম্বার 4। হ্যাঁ সরি, স্যার যে নাম্বার 4। নাম্বার 4। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কথা শুনতে পাচ্ছি না, আমার এই যে আরো ডিস্টার্ব হচ্ছে খুব। হ্যাঁ, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, কয়টা অক্সিজেন অ্যাটাচ আছে দেখো? 4টা। তাহলে অক্সিজেন শেয়ার করবে কয়টা বলো তো? প্রত্যেকটা অক্সিজেনে 2টা করে ইলেকট্রন শেয়ার করতেছে ম্যাঙ্গানিজের সাথে। হ্যাঁ, কিন্তু এই অক্সিজেনটা শেয়ার করতেছে একটা। তার কারণটা কি বলতো? এই অক্সিজেনে নরমালি থাকে 6টা ইলেকট্রন। এই মাইনাস সাইন মানে কি? একটা ইলেকট্রন বাইরে থেকে নিচ্ছে। তাহলে ওরা অক্সিজেন, এই অক্সিজেনটা কয়টা ইলেকট্রন ছিল? 7টা। 7টা যদি থাকে তাহলে ও শেয়ার করবে একটা, তাহলে বাকি থাকলো কয়টা? আমি তোমার কথা বুঝি নেই, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ বলো, কি বলতেছিলা কে? ওই যে মাইনাস সাইন মানে কি বলতো? এটা অ্যাকচুয়ালি এরকম ছিল। এই যে কে পটাশিয়াম কিভাবে আছে? প্লাস পাবে না? তার মানে কে ইলেকট্রন দিছে বলতো? পটাশিয়াম একটা ইলেকট্রন দিছিল, কাকে দিছে? এই পুরা স্পেসিসে। এই জন্য এখানে একটা মাইনাস সাইন না? তার মানে একটা ইলেকট্রন কার কাছে গেছে? এই ম্যাঙ্গানিজ আর অক্সিজেন। কিন্তু এই দুজনের মধ্যে কার ইলেকট্রনটা নেওয়ার অ্যাবিলিটি বেশি? ইলেকট্রোনেগেটিভ কে? অক্সিজেন। তার জন্য ইলেকট্রনটা আছে কার কাছে বলতো? এই যে ফরেন পার্টিকেল যে দেখছো, আমি একটা সাইন দিয়ে দিচ্ছি, এই সাইনটা বলতে বোঝায় এটা বাইরের থেকে আসছে এই ইলেকট্রনটা। অক্সিজেনের কাছে 6টা থাকে, কিন্তু এখন এখানে কয়টা আছে? 7টা। তার মানে ক্লোরিনের মতো নেচার শো করবে। এই জন্য ও একটা বন্ড ফর্ম করছে। যে জিজ্ঞাসা করছিল সে কি বুঝতে পারছো সবাই? মানে এই ইলেকট্রনটা বাইরে থেকে না আসলে এই মাইনাসটা এখানে দাও না, তুমি যে এখানেই দিতে হবে তা না, তুমি এখানে দিলে এটা সিঙ্গেল বন্ড হইতো, এটা ডাবল বন্ড হয়ে যাইতো। না, আমার মাথা ঘুরে গেছে, এইভাবে হবে না। এটা কি লেখছো? আচ্ছা স্যার, কখনো কি জিজ্ঞেস করবে যে ম্যাঙ্গানিজের আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন? হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করতে পারো, তুমি কাউন্ট করে বলো আমাকে। স্যার এখানে তো বন্ডিং এর পরে জিজ্ঞেস না করে স্যার নরমাল তো বলো। 25 ইলেকট্রন থাকে। 25।
ম্যাঙ্গানিজে? জি স্যার। কটা থাকে? 25। কিন্তু ও এইখানে দেখো বন্ডিং এ কয়টা, ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে ম্যাঙ্গানিজ এখানে বন্ডিং এ কয়টা ইলেকট্রন ই করছে, 1 2 3 4 5 6 7, তার মানে 14 ইলেকট্রনস আর ইনভলভ ইন বন্ডিং হিয়ার। বুঝতে পারছো? তোমার বলবে যে ম্যাঙ্গানিজের সারাউন্ডিং এ কয়টা ইলেকট্রন বন্ডিং ইনভলভ আছে, তোমার অ্যানসারটা কি হবে বলো তো? 40। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেন করতেছে, তাহলে তোমার অ্যানসার আছে, সেটা কি ম্যাঙ্গানিজের এটা কি এখানে কি +7 চার্জ না, চার্জ ডেনসিটিটা কেমন হয়? অনেক বেশি। এই জন্য কি করে, এটা কি আর আয়নিক হওয়ার সম্ভাবনা আছে? এটা কি হয়ে যাচ্ছে বলতো? হাইলি কোভ্যালেন্ট। যদিও এইটা এই ম্যাঙ্গানিজের এই জিনিসটা নিয়ে তোমাকে জিজ্ঞেস করবে না, বাকিগুলাই বেশি জিজ্ঞেস করবে। এটা আমি হঠাৎ একটা দেওয়ার জন্য দিয়ে ফেলাইছি, কিন্তু এই ঠিক আছে, মানে এই ম্যাঙ্গানিজ নিয়ে ওদের কোশ্চেন করার জায়গা আছে। ওরা আবার 11 থেকে 12 যায় আবার ম্যাঙ্গানিজের একটা চ্যাপ্টারই আছে, ওইখানে জিজ্ঞেস করবে এগুলা। তোমাদেরকে এইখানে আর কোনোটা করে দেওয়া মনে করো নাকি নিজেরা করবা? আচ্ছা, একবার আমি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলছিলাম যে এই ডেট থেকে একটা আসবে, বুঝছো? তো সেইবার স্টুডেন্টরা আমারে বলে যে স্যার আপনি যা সাজেশন দেন আসে না। তো বুঝছো তো কাহিনী? তো কোশ্চেন পেপারটা যখন বাইরে হলো, আমি দেখলাম আসছে এইটা। বলো তো কি বিপদের কাজ, এটা কি পারা উচিত ছিল? এটা কোনটার মতো হবে বলো তো এটা? আমি দিছি কোনটা আর আসছে কোনটা, বুঝতেছো কথাটা? হ্যাঁ, এখন সেটাও যদি তোমাদের আমার বলে দিতে হয় তাহলে তো বিপদ। এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে বলো তো ডট এন্ড ক্রস ডায়াগ্রামে? নাই। কিন্তু স্টুডেন্ট আইসা করতেছে যে স্যার আপনি যেটা দিছেন ওটা তো আসে নাই। তার মানে কি ক্লোরেট যদি হয়, এটা কি নাম? আয়োডেট। আয়োডেট আয়ন, হ্যাঁ, এটার নাম কি? আয়োডেট আয়ন। একই কথা, একই। এটা না আইসা পরের বছর এটাও আসতে পারে, তোমার কিন্তু সেন্সটা ক্লিয়ার থাকতে হবে। আমি কি এটা পাল্টাবো? সবাই কি বুঝছো আমি কি বললাম? আচ্ছা, তোমাদের আজকে বেশিক্ষণ পড়াবো না, এখন একটু হেডিং দাও ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড। এই স্লাইডটা লিখে তোমাদের ছুটি। কেউ কিছু বলতেছিল আমাকে? ও সরি। আচ্ছা, তোমরা একটু চট করে লেখো ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড হেডিং দিয়ে। এখান থেকে এই স্লাইডটা পুরাটা তুলবা। তুইরা আল্লাহ হাফেজ, বাসায় চলে যাও। স্যার কি হেডিং দিব? ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড, ড্যাটিভ কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ, ওকে স্যার। দিয়ে এই স্লাইডটা তুলবা। আমি এগুলো আজকে কিচ্ছু ডিসকাস করব না, নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো।